মাননীয় সদস্য একটু হোল্ড করবেন দয়া করে প্লিজ। মাননীয় সদস্য, প্রত্যেকটা বক্তব্যের প্রেক্ষিতে আরেকজনের বক্তব্য থাকতে পারে। আমি শেষ করি। মাননীয় সদস্য, আপনার যখন টার্ন আসবে তখন আগের বক্তা যে বক্তব্য দিয়েছেন আপনি সেটাকে জাস্টিফাই করতে পারেন, সেটার এগেনস্টে যখন কথা বলার দরকার সেটাও করতে পারেন। সো ওয়েট ফর ইউর টার্ন প্লিজ। থ্যাংক ইউ। জি মাননীয় জি মাননীয় বিরোধী দলের নেতা, জি ওনার বক্তব্য শেষ। আচ্ছা, অন্য কাউকে আপনি করাতে পারবেন, তারপরে যেহেতু বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন 1 মিনিট দেয়া হলো। 1 মিনিট, সরি আপনি একটু বসেন দয়া করে। 1 মিনিট দেয়া হলো। জি, উনি বলেছেন যে উনি জানেন না যে বাংলাদেশে বা 8 দিনে 250 টাকায় কোনো ডায়ালাইসিস হয়। উনি 5600 টাকার কথা বলেছেন। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের 8 দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি এবং মাত্র 400 টাকায় 18,000-এর উপর রোগীকে ডায়ালাইসিস দিয়েছি, যেটা সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের 9টা হাসপাতাল আছে দেশে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের ডায়ালাইসিস হয় এই রকম মূল্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আচ্ছা মাননীয় সদস্য বসেন, আরেকজন বক্তব্য দিয়ে নেক, তারপরে বসেন দয়া করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 339 সাবিকুন নাহার। সাবিকুন নাহার, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে এই বাজেট প্রস্তাবটি উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত 21শে জুন তুচ্ছ কারণ নিয়ে প্রকাশ্যে আমরা দেখেছি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার অপর সঙ্গী এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। ঠিক এরকম আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে আমার ভোটার এলাকা ময়মনসিংহ মুক্তাগাছায় গত 8 মে 8 বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যা। কবি বলেছেন, আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, এ লজ্জা কার? মাননীয় স্পিকার, সেই 8 বছরের শিশু রাফিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ছোট শিশুটিকে পাখির বাসার লোভ দেখিয়ে তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন পানিতে ডুবে মারার পরিকল্পনা ছিল, ছেলেটি সাঁতরিয়ে যখন তীরে চলে আসলো, সে অবস্থায় পানিতে নেমে সেই নৃশংস হত্যাকারী তার ঘাড় মোটকে পানির নিচে তাকে ডুবিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একদিন এবং পরে সেফটি ট্যাঙ্কির মধ্যে পলিথিন পেঁচিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের যে এই অবস্থা শিশুরা আজকে আমাদের সমাজে নিরাপদ নয়। শিশু রাফির এই হত্যাকাণ্ড আমরা শুধুমাত্র নিন্দা জানাচ্ছি না, আমরা এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে রাফি, রামিসা, তাহিয়ার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয় তার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কি আয়োজন রয়েছে? মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার এই বাজেট এক কথায় জনতুষ্টিমূলক, কিন্তু বিশাল আকারের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে প্রশ্নের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা ও সমাধান আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমরা পাইনি। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যগণ প্রস্তাবিত বাজেটের উপর আমাদের সমালোচনা ও পর্যালোচনাকে সহজভাবে নিতে পারছেন না। অথচ আমরা জানি, কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো।
মাননীয় স্পিকার, সমালোচনাকারীরাই কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। আসলে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে তৈল মর্দনের সংস্কৃতি থাকবে না। আমরা একটা তৈল মর্দনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা শুধু বাহবা পেতে চাই। আমরা রাজনীতি তোষামোদী এবং খোসামদিতেই এই রাজনীতির প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার যথার্থ রূপ উঠে এসেছে আমাদের প্রিয় কবি নজরুলের কথায়। তিনি বলেছেন, তার উদাহরণ দিয়ে মোসাহেব কবিতায়, সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। রাজনীতিতে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দল হিসেবে, জাতি হিসেবে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে। ইতিহাস থেকে নির্মম সত্যটি যত বেশি আমরা উপলব্ধি করব, ততই আমাদের জন্য মঙ্গল। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,42,000 কোটি টাকা। এ টাকার সংস্থান হবে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে। এর মধ্যে বৈদেশিক ঋণ নেবার লক্ষ্য ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্যাংক বহির্ভূত খাত থেকে আরও 15,000 কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের আয়ের বড় উৎস হচ্ছে ব্যাংক খাত, কিন্তু বাস্তবতা হলো ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে আর 2 মিনিট সময় দেয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 3 মিনিট বলার অনুরোধ করছি, আমাকে একটু সময় দিবেন আশা করি। দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এই ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে। মূলত টোটাল বাজেটটাই আমার কাছে, এবং আমি মনে করি যারা সচেতন জাতি হিসেবে সবার কাছে উচ্চাভিলাষী হয়েছে। যেখানে গত বছর 23%-এর বেশি কর আদায় হয়নি, সেখানে রাজস্ব আদায় এত বাড়ানো হলো কিসের ভিত্তিতে? ভ্যাটের ক্ষেত্রে কিভাবে প্রোগ্রেসিভ সিস্টেমে আসা যায় এই বিষয়ে ভেবে দেখা প্রয়োজন আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেটে দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ, নগদ সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচি স্বল্পমেয়াদে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে আমরা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সেটা দারিদ্র দূরীকরণের টেকসই সমাধান নয়। কারণ এগুলো দারিদ্র দূরীকরণের মূল কারণগুলো দূর করতে পারে না। দারিদ্র্যের মূল কারণ হলো বেকারত্ব, কম আয়, উৎপাদনশীলতা অভাব, শিক্ষা দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের সংকট। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সাময়িকভাবে কিছু পণ্য বা সুবিধা দিলেও এসব মৌলিক সমস্যার কখনো সমাধান নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, কাজ করে খাও সবে। মাননীয় স্পিকার, 2026-27 সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়, বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সীমিত সক্ষমতা। একদিকে উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য, অন্যদিকে দুর্বল রাজস্ব ভিত্তি। একদিকে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা, অন্যদিকে সীমিত ব্যয়ের সক্ষমতা। এই বৈপরীত্য দূর করা না গেলে বাজেটের ঘোষিত লক্ষ্যসমূহ কাগজে কলমে আকর্ষণীয় হলেও তা বাস্তবে প্রতিফলন সীমিত হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করুন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, যাই হোক, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এই আধুনিক যুগে প্রত্যেক বছর হাতির পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়। আজকের যে বাজেট, এই বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনেছি। যে যার অবস্থান থেকে আলোচনা করেছেন। সরকারি দলের মতো আলোচনা করেছেন, বিরোধী দলের জায়গা থেকে বিরোধিতা করেছেন, অর্থনীতিবিদরা আলোচনা করেছেন, টকশোতে আলোচনা হয়েছে, ব্যবসায়ীরা আলোচনা করেছেন, দেশের বাইরেও কিছু ইউটিউবার কিছু নেগেটিভ আলোচনা করেছেন, আমরা লক্ষ্য করি। মাননীয় স্পিকার, অথচ এই 26-27-এর বাজেট, এরকম একটা সাহসী বাজেট, এরকম একটা
বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে, স্বার্থ দেখে, সুখ দুঃখ দেখে এরকম একটা দুঃসাহসিক বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে উপস্থাপন করেছেন। এর জন্য প্রশংসা না করে যখন সমালোচনা করে তখন দুঃখ লাগে। মাননীয় স্পিকার, আসলে সমালোচনা আমরা লক্ষ্য করি এবারের বাজেট নিয়ে। আমি অনেকগুলি বাজেট দেখার সুযোগ পেয়েছি, কিন্তু এবারের বাজেট মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, যাই হোক, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি এদিকে আলোচনা করব না। 11 তারিখের পর থেকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আমার শেরপুর নিয়ে আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা। এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করত এই শেরপুর কি বগুড়া শেরপুর কিনা। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ের হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর 3, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে 69 থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে। যখনই সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ হয়েছে, যখনই জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে, তখনই বিএনপির প্রার্থী হিসাবে আমার বাবা এবং আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম 2006 সাল পর্যন্ত। এরপরে 20 বছর অতিবাহিত হয়েছে। এই 20 বছরে যে উন্নয়নগুলি করেছিলাম সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই 17 বছরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোন নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই 17 বছরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়। রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে। তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধ করব, দয়া করে আমার এলাকার দিকে বিশেষভাবে নজর দিবেন। মাননীয় স্পিকার, আমার মহারশী নদী, সোমেশ্বরী নদী, চীনের যেমন দুঃখ ছিল হোয়াংহো, আমার এলাকার দুঃখ এই 2টা নদী। এই 2টা নদী একটু বন্যা হইলেই, পাহাড়িয়া ঢল হইলেই এই নদী 2টা পার ভেঙে যায়, হাজার হাজার একর ফসলের জমি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গরুর খামার নষ্ট হয়ে যায়, মুরগির খামার নষ্ট হয়ে যায়। আমার এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মাননীয় স্পিকার, আমার এই নদীগুলির বাদ করা, স্থায়ী বাদ করা খুবই জরুরি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে গেল, আর 1 মিনিট। মাননীয় স্পিকার, কি করবেন আর 1 মিনিট দিয়ে? আচ্ছা বলেন 1 মিনিট এই আর কি বলেন, 1 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, যাই হোক, আমার এলাকার যে সমস্যাগুলি দেখেন মাননীয় স্পিকার, এই মেঘালয়ের পাদদেশে অবস্থিত আমার এলাকা। মাননীয় স্পিকার, এখানে হাতি মানুষের দ্বন্দ্ব, এটা মানুষ শুনলে হাসে। এই আধুনিক যুগে প্রত্যেক বছর হাতির পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, এই হাতি মানুষের দ্বন্দ্ব, এটার জন্য আমাদের পরিবেশ বনমন্ত্রীর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 17 বছর কোনো কাজ হয় নাই। এই 10-12 বছরে প্রায় 50 জনের মতো লোক মারা গেছে। বহু আবাদি ফসলি জমি, ফসল পাকার পরে এই হাতির খাদ্য না থাকার কারণে এই ধান ক্ষেতের ধান তারা খেয়ে ফেলেছে, বহু বাড়ি ঘর তারা ধ্বংস করছে। মাননীয় স্পিকার, এই হাতি সংরক্ষণ প্রকল্প আছে, এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হোক। এই বাংলাদেশের যে কয়টি ধন্যবাদ মাননীয় সদস্য।